স্যার, আপনি কি মনে করেন দেশভাগ এড়ানো যেত? অবশ্যই, এবং এড়ানো দরকার ছিল। বাঙালি জাতীয়তাবাদের অভ্যুত্থানের মধ্যে আবার একটা সমাজতান্ত্রিক চেতনাও ছিল। যেটাকে বিপ্লব বলা হচ্ছে, এটা তো বিপ্লব ঘটেনি। বিপ্লব তো অনেক বড় ব্যাপার। সবচাইতে বড় দুর্বলতা একটা জনপদের হচ্ছে হতাশা। তো এই যে সমষ্টিগত মুক্তির স্বপ্ন, সেটা ভেঙে গেছে ১৬ই ডিসেম্বরের পরে। দেশ যখন স্বাধীন হলো তখনই। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এমন এক মনীষীর সঙ্গে কথা বলছি, যিনি কয়েক মাস আগে ৯০তম জন্মদিন উদযাপন করলো পুরো জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক, প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক, নতুন দিগন্ত পত্রিকার সম্পাদক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত যাত্রার ধন্যবাদ পক্ষ থেকে। আপনাকেও। স্যার, আপনি কি মনে করেন দেশভাগ এড়ানো যেত? অবশ্যই, এবং এড়ানো দরকার ছিল। এড়ানো যেতে কীভাবে? যদি স্বীকার করে নিতে না হতো যে এই উপমহাদেশ বহু জাতির দেশ, এক জাতির নয়, বা এক জাতির বিপরীতে দুই জাতির নয়। এখন এক জাতির যারা বলতে থাকলেন, তারা একটা ভুল করলেন, যে বড় ভুল করলেন, যে তারা কিসের ভিত্তিতে এই জাতি সেইটা কখনোই ব্যাখ্যা করতে পারলেন না। ফলে ধর্মই চলে এলো তাদের সামনে। বিবেচনার মধ্যে। আর তার বিপরীতে মুসলমানরাও তো কম না, তারাও তো দেশের 1/4 তখন, এবং তাদের একটা ঐতিহ্য আছে, তাদের অবদান আছে, বহুকাল ধরে তারা এইখানে আছে। তারা নিজেদেরকে আলাদা একটা জাতি মনে করলো। তারা আসলে একটা সম্প্রদায়, কিন্তু সম্প্রদায় জাতি হয়ে গেল। ওদিকে হিন্দু সম্প্রদায়ও তাদেরকে জাতি বলে চিন্তা করতে থাকলো। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হলো। এর ভেতরে ব্রিটিশের যে দুষ্টবুদ্ধি, সেটা খুবই কার্যকর ছিল। এই দুষ্টবুদ্ধিটা নানানভাবে প্রতিফলিত হয়েছে। যেমন ধরুন যে পৃথক নির্বাচন, হ্যাঁ, পৃথক নির্বাচন যখন হলো তখন থেকেই কিন্তু এই বিভাজনটা তৈরি করতে থাকলো, যে হিন্দুরা হিন্দুদের ভোট দেবে, মুসলমানরা মুসলমানদের ভোট দেবে। এবং এইটে যখন শুরু করে তখন শতকরা 2জন লোকের ভোটাধিকার ছিল। তারপরে একটু বেড়েছে। বাংলাদেশ যখন পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয়, তখন শতকরা 12 জনের ভোট ছিল। কিন্তু এই 12 জনই আবার এই যে ভাগ হয়ে পৃথক গেল। নির্বাচনে করছে, এবং এই পৃথক নির্বাচন সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করেছে, আলাদা করে দিয়েছে। তারা আরও দুটো অন্যায় কাজ করেছে ব্রিটিশ শাসন এই বিভাজনের জন্য। একটা হচ্ছে ইতিহাসের বিভাজন। ইতিহাসের বিভাজন, আগে তো ভারতের ইতিহাস সেভাবে লেখা হয়নি। যে ইতিহাস তারা লিখতে শুরু করলো, ব্রিটিশের বা ভারতের ইতিহাস বলে, সেইখানে তারা দেখালো যে প্রথমে এখানে হিন্দুরা ছিল, হিন্দু যুগ, তারপরে এলো মুসলিম যুগ, অর্থাৎ হিন্দুদের ওপরে মুসলিমরা এসে একটা আধিপত্য বিস্তার করলো। কিন্তু নিজেদের যুগটাকে তারা খ্রিস্টীয় যুগ বলে না, নিজেদের যুগকে তারা আধুনিক যুগ বলে। এই যে ইতিহাসের যে বিভাজন তৈরি করলো, ইতিহাস লেখার যে বিভাজন, সেটাও কিন্তু ওই যে হিন্দু মুসলমানের যে পৃথকীকরণ, ওইটাকে কাজে পাকিস্তান লাগানো। হওয়ার পর স্যার। আর তৃতীয় আরেকটা ঘটনাও আমাকে বলতে হচ্ছে, সেটা হলো সেন্সাস। প্রথম যে আদমশুমারি হলো, সেই আদমশুমারিতেই কিন্তু হিন্দু মুসলমানকে আলাদা করে দেখানো হয়েছে। এইটাও দেখানো উচিত ছিল না। নানান পেশা, নানান অবস্থান, শ্রেণী, এইগুলো না, এগুলোই হচ্ছে ভিত্তি। সেগুলো না দেখিয়ে হিন্দু এত মুসলমান। মুসলমান এত। স্যার, পাকিস্তান হওয়ার কয়েক বছরের মধ্যেই তো ভাষা আন্দোলন শুরু হলো, এবং আপনারা তখন শিক্ষার্থী, মানে কিশোর, হ্যাঁ। স্কুলে পড়েন বা স্কুল থেকে কলেজে উঠেছেন, বিশেষ করে 52 সালে। সেই ভাষা আন্দোলন আপনাদেরকে কিভাবে উজ্জীবিত করলো, কিভাবে না, ভাষা আন্দোলন কিন্তু আমরা প্রথম তাড়িত থেকে করলো? বুঝতে পারছি যে বিশেষ করে আমরা ধরুন আমাদের পিতারা তো সরকারি চাকরি ছিলেন, তো তারা এটা বুঝতে পারছেন যে তাদের উপরে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। তো যারা উর্দুভাষী তারাই উপরের পদগুলো পেয়েছে। তারপরে যখন জিন্নাহ সাহেব এই রেস কোর্সের ময়দানে, ওইখানে আমিও ছিলাম, আমরা তখন ঢাকাতে চলে এসেছি। সেই যে 48 সালের মার্চ মাসে যে বক্তৃতা দিলেন, তখন উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা বললেন। তখন তো বিরাট ধাক্কা খেলো। তার আগেও কিন্তু ধাক্কাটা এসছে, যেমন পোস্ট অফিসে আপনি এই কিনছেন, পোস্ট কার্ড কিনছেন, টিকিট কিনছেন, খাম কিনছেন, ওর মধ্যে উর্দু আছে, ইংরেজি আছে, বাংলা নাই।
এইটা তো কিন্তু শুরু হয়েছে ওই রকম থেকে, মানি অর্ডার ফর্মে, বাংলা নাই। তারপরে এখন রাষ্ট্রভাষা উর্দু হবে, একমাত্র রাষ্ট্রভাষা উর্দু হবে। এই ঘোষণাটা তো বলে দিল যে এইখানে মুসলমানরা বিপদের মধ্যে পড়বে, পূর্ববঙ্গের মুসলিম প্রধান কিন্তু বিপদের মধ্যে পড়বে। তারা কষ্টে সৃষ্টে ইংরেজি শিখেছিল, যারা চাকরি বাকরি করে পেশায় আছে, এখন আবার উর্দু শিখতে হবে। আবার উর্দু আলাদের একটা শুরুতেই তাদের একটা সুবিধা থাকবে যে তারা তো জানে উর্দুটা, তারা তো উর্দু মাতৃভাষা এখন তাদের, এখন বা দ্বিতীয় নিজের শ্রেণী ভাষা। হয়ে যাবে। কাজে অথচ 56 জন মানুষ কিন্তু পাকিস্তানের পূর্ববঙ্গবাসী। তো তারা অবনত হয়ে যাবে, এই বোধটা ওই রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্য দিয়ে সামনে চলে এলো। এটা একটা মানে বাঙালি জাতীয়তাবাদের অভ্যুত্থান ঘটছে দ্বিজাতি তত্ত্বকে প্রত্যাখ্যান করে, এবং স্বভাবতই পাকিস্তানি জাতীয়তাবাদকে নাকচ করে দিয়ে। এইটাই ছিল এটার তাৎপর্য। কিন্তু ভাষা আন্দোলনের আরেকটা তাৎপর্য ছিল, গভীর তাৎপর্য। সেটা হলো ভাষা কিন্তু কোনো ধর্ম মানে না, কোনো বর্ণ মানে না, ভাষা কিন্তু সর্বজনীন হতে চায়, এমনকি ভূগোলও মানে না। ভূগোলও মানে না। এবং ভাষার ওই যে সর্বজনীনতা, সেই সর্বজনীনতাটাও চলে এলো এইখানে, যে এখন আমরা ভাষার মাধ্যমে পরিচিত হচ্ছি, এবং জাতি গঠনে যে ভাষা প্রধান উপাদান সেটাও প্রমাণিত সত্য। তো এই দিক থেকে বাঙালি জাতীয়তাবাদের অভ্যুত্থানের মধ্যে আবার একটা সমাজতান্ত্রিক চেতনা হচ্ছিল, যেটা হচ্ছে যে এইটা ধর্মনিরপেক্ষ হবে এবং শেষ পর্যন্ত গণতান্ত্রিক হবে সমাজতান্ত্রিক অর্থে। স্যার, 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তো তরুণ প্রজন্ম একটা আশা দেখিয়েছিল। সেই আশা কি এখনো মানে আশা আছে, না আশা হারিয়ে ফেলছে? না না, আশা তো এটা তো একটা সরকারের পতন হলো। যেটাকে বিপ্লব বলা হচ্ছে, এটা তো বিপ্লব ঘটেনি। বিপ্লব তো অনেক বড় ব্যাপার। বিপ্লব হচ্ছে একটা সামাজিক বিপ্লব, যে সেখানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন ঘটবে। এবং রাষ্ট্র বারবার ভেঙেছে, ব্রিটিশের রাষ্ট্র, পাকিস্তানের রাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্র। বাংলাদেশের ইতিহাস, এই যে 52-53 বছরের ইতিহাস হচ্ছে স্বৈরাচারের ইতিহাস। তো একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটল। স্বৈরাচারী এই সরকারের পরিবর্তন ঘটতে পারত নির্বাচনের মধ্য দিয়ে, এবং বুর্জোয়া ব্যবস্থাটা বিদ্যমান রয়েছে, এবং বুর্জোয়া রাজনীতিও এখানে বিদ্যমান রয়েছে। তো বুর্জোয়া রাজনীতির মূল কথাটাই হচ্ছে সংসদীয় নির্বাচনীয় সরকার, এবং তাহলে যদি এই এক সরকার যাবে আরেক সরকার আসবে, বা এক সরকার আরেকবার থাকলেও পরের বার থাকবে না। কাজেই ওই ব্যবস্থাটা যদি থাকতো, নির্বাচন যদি সুষ্ঠু হতো, এবং নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তনের ধারা যদি অব্যাহত থাকতো তাহলে অভ্যুত্থান তো বারবার হয়েছে। এটা তো একটা অভ্যুত্থান, বড় ব্যাপক অভ্যুত্থান। কিন্তু রাষ্ট্রভাষা আন্দোলনও অভ্যুত্থানই ছিল। 69-এর অভ্যুত্থানও তো বিরাট অভ্যুত্থান। সেটার মধ্যেও 90-এর অভ্যুত্থানও বড়। হ্যাঁ, 90-এর যে অভ্যুত্থান হলো, 90-এর অভ্যুত্থান, এরশাদ বিরোধী স্বৈরাচারী, সেটাও তো একটা অভ্যুত্থান। তো অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লব ঘটে না, অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটে। আবার যেটা বারবার দেখা যায়, যে এরশাদের কথা আপনি বললেন, এরশাদের পতন ঘটলো, কিন্তু এরশাদ তো আবার ফিরে এলেন, তার দলও ফিরে এলো এবং ক্ষমতার অংশীদার হলো। তার মানে এরশাদের পতন ঘটলো শাসক হিসাবে, কিন্তু এরশাদীয় ব্যবস্থার পতন হয়নি। মোটেই না। ওটা এই যে এরশাদীয় ব্যবস্থার যে মূল জায়গাটা, দুর্নীতিকে সর্বত্র ছড়িয়ে দেওয়া, এটা এরশাদের একটা অবদান। তো সেই দুর্নীতি আরও ধাপে ধাপে বাড়লো। এবং আরেকটা অবদান হচ্ছে যে সম্পদ পাচার করা। সম্পদ আগেও পাচার হচ্ছিল, কিন্তু এরশাদ এটাকে বেশ ভালোভাবেই পাচার করতে আরম্ভ করলেন, এবং তিনি তার লোকেরাও করতে থাকলো। তো সেই ধারাবাহিকতা এখন অব্যাহত আছে, সম্পদ পাচারের ঘটনা ঘটছে। স্যার, 24-এর জুলাইয়ের অভ্যুত্থানের পর রাষ্ট্র ব্যবস্থার গুণগত কোনো পরিবর্তন? বারবার কথাও না, দুই কারণে। একটা হচ্ছে তারা তো একটা কোনো আদর্শ নিয়ে আসেনি, তারা তো নানান ক্ষেত্র থেকে, নানান পেশা থেকে এসেছেন। দ্বিতীয় হচ্ছে যে তারা তো কোনো যে সমর্থন, মানে নির্বাচনের মাধ্যমে যে সমর্থন ব্যক্ত হয়, সেটা তো
সেই সমর্থন নিয়ে তো তারা আসেননি, কাজেই তাদের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা সত্ত্বেও তো তারা অনেকগুলো সংস্কার কমিশন করেছে। তারা তো শুধু সংস্কারের কতগুলো রূপরেখা তৈরি করেছেন, কিন্তু এগুলো বাস্তবায়ন তো হবে পরবর্তী সরকারের দ্বারা। সেটা নির্ভর করবে দুটো ঘটনার উপরে। একটা হচ্ছে তাদের নিজেদের আকাঙ্ক্ষা, তারা এটা করতে চান কি না। আরেকটা হচ্ছে যে জনমত কিভাবে তাদের উপর চাপ সৃষ্টি করতে পারে। অর্থাৎ যারা বিরোধী দল থাকবে বলে আমরা যদি ধরে নিই, থাকা দরকার, তাহলে তারা কোন ভূমিকা নেয় সেটার উপরও নির্ভর করবে। আর আজকের যুগে এই যে আপনিও গণমাধ্যমের লোক, এবং গণমাধ্যম হচ্ছে আজকের যুগের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান, এবং তারাই কিন্তু অনেক কিছু নিয়ন্ত্রণ করে, তারা জনমত সৃষ্টি করে, তারা আবার প্রয়োজনে বিভ্রান্তি সৃষ্টি করে, তাদের ক্ষমতা অনেক আছে। এবং এই যে গণমাধ্যম কিন্তু আজকে নানান ধরনের, আজকে সোশ্যাল মিডিয়া যেটাকে বলা হয়, সামাজিক যোগাযোগ গণমাধ্যম, তারও কিন্তু অনেক ক্ষমতা আছে। কাজেই এইখানে অনেক কিছুর উপর নির্ভর করে। এবং এইতে সমাজের যদি আপনি বৈপ্লবিক পরিবর্তন চান, সেটা ঘটেনি এ পর্যন্ত। আমাদের দেশে যত অভ্যুত্থান ঘটেছে, রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, সমস্ত অভ্যুত্থান, সমস্ত রাজনৈতিক পরিবর্তন কিন্তু ওই সামাজিক বিপ্লবকে ঠেকিয়ে রেখেছে। সামাজিক বিপ্লব বলতে আমি মনে করি যে এটা সবাই মনে করে যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এইটা যে সম্পর্ক এবং ক্ষমতার সম্পর্ক। হ্যাঁ, ক্ষমতার সম্পর্ক। ক্ষমতা কার হাতে? ক্ষমতা তো এখন সে পৃথিবীব্যাপী ক্ষমতা তো পুঁজিবাদীদের হাতে, এবং পুঁজিবাদ এখন ফ্যাসিবাদের রূপ নিয়েছে এবং এক লোকের হাতে চলে যাচ্ছে। এইটা কিন্তু সামাজিক বিপ্লবের কি বলে পূর্বশর্ত, মানে যে পরিস্থিতি, সেটাকে বাংলাদেশে আছে? মোটেই নেই, সেটা তো বিশ্বব্যাপীই নেই। কিন্তু এইটা ছাড়া কোনো উপায় নেই। আর বিকল্প হচ্ছে যে ব্যক্তি মালিকানার জায়গাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে হবে, এবং ওই বিকল্পের দিকেই আমাদেরকে যেতে হবে, এক দেশে নয়, সারা অনেকে বলে 24শে জুলাইয়ের যে অভ্যুত্থান, এটিকে সামাজিক মালিকানা বা সামাজিক বিপ্লব ঠেকানোর কোনো না, সব অভ্যুত্থানই তাই ঘটেছে। কেননা এইগুলো তো যে সামাজিক বিপ্লব করার জন্য দুটো জিনিস দরকার হবে। একটা হচ্ছে যে আপনি যে প্রস্তুতির কথা বললেন, বাংলাদেশে সেই পরিবেশ আছে কিনা। তো সেইটার জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রস্তুতি, মানে জ্ঞানের অন্বেষণ, জ্ঞানের প্রয়োগ, এবং সেইখানে সংগঠন, এবং সেখানে মানুষের চেতনার যে একটা স্তর, সেই চেতনার স্তরকে উন্নত করা, সেইগুলো না হলে তো হবে না। দ্বিতীয় হচ্ছে যে সংগঠন দরকার হবে, যে রাজনৈতিক, এটা কিন্তু রাজনৈতিক কাজ, কিন্তু এর সাংস্কৃতিক প্রস্তুতি চাই। তো রাজনৈতিক কাজ করার জন্য তো রাজনৈতিক দল দরকার হবে, এবং রাজনৈতিক দলকে বিশ্বাস করতে হবে যে তারা সামাজিক পরিবর্তন। স্যার, আপনি তো পুরোটা জীবনই এই সাংস্কৃতিক লড়াই, সামাজিক আন্দোলন এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে কাজটি করেছেন। এখন সেক্ষেত্রে এই যে 70, যদি বলি আপনার 70 বছরের যে আপনার সাধনা, সেখানে কতটা সমাজকে আপনি তাড়িত করতে পেরেছেন, কতটা আলোকিত করতে পেরেছেন? আপনি মানে আপনারা? আর আমরা তো আলোকিত করার যে চেষ্টা করেছি, কিন্তু আলোকে মুছে দেওয়ার চেষ্টা অনেক শক্তিশালী। আওয়ামী লীগের 15 বছরের শাসনে মত প্রকাশের স্বাধীনতা প্রচণ্ডভাবে খর্ব হয়েছে। নানাভাবে ভিন্ন মতকে দমন করার জন্যে আইন করেছে, ডিজিটাল নিরাপত্তা আইন, সহ আরও অনেক আইন। কিন্তু পরিবর্তনের পর মানুষকে এখন মুখ খুলে কথা বলতে পারছে? না, পারছে না, পারছে না, তো পারবেও না। কেননা ভয়টা কিন্তু রয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে, লোকগুলো বদল হয়েছে, এবং অনেক নিবর্তনমূলক আইনও রয়ে গেছে। সবই আইনও রয়ে গেছে, এবং এটা বোঝা যাচ্ছে না যে আইন নাই। এবং এইখানে তো একটা ভয়ের যে একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিটা ভাঙার জন্য যে পরিবেশ দরকার ছিল, সেই পরিবেশ তৈরি হয়নি। সেই পরিবেশের তৈরি হয়নি। এবং আরেকটা কারণ, মানুষ যে সাহসী হবে, সেই সাহসের তার একটা অর্থনৈতিক ভিত্তি দরকার হয়, যে তার কর্মের একটা সংস্থান চাই, না হয়েছে
চেঁচামেচি করতে পারবে, উত্তেজিত হতে পারবে, কিন্তু তারপরে তো তাকে খেয়ে বাঁচতে হবে। তো ওই জায়গাটা তো দুর্বল হয়ে গেছে, অর্থনীতি তো দুর্বল করে দিয়ে গেছে, আবার শরীরে সেটা এই সবল হচ্ছে না, বিনিয়োগ বাড়ছে না। তো এবং সম্পদ পাচার গোপনে গোপনে চলছেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে কি আপনি আশাবাদী? না, আমি নির্বাচন হবে এইটা আমার আশাবাদ, যে এইটা আমি আশা করব। ফেব্রুয়ারিতেই হবে? হ্যাঁ, ফেব্রুয়ারিতেই হবে? আশা করব। আচ্ছা। না করলে ক্ষতি হবে, না করলে মানুষ খুবই অসন্তুষ্ট হবে এবং হতাশ হবে। সবচাইতে বড় দুর্বলতা একটা জনপদের হচ্ছে হতাশা। আপনারা সেই কথা বারবার বলে আসছেন লেখার মাধ্যমে, কথার মাধ্যমে। কিন্তু সমাজ কোথায় জানি একটা অচলায়তনের মধ্যে পড়ে গেছে। এর কারণটা কি? না, এর কারণ হচ্ছে যে ব্যক্তিগত উদ্যোগে বা গোষ্ঠীগত উদ্যোগে কিন্তু সমাজে পরিবর্তন আসবে না। যেটা দরকার হবে সেটা হচ্ছে সমষ্টিগত উদ্যোগ এবং সাংস্কৃতিকভাবে। সেইটা কারা করবেন? করবেন যে মানুষরা হৃদয়বান এবং যে মানুষরা বুদ্ধিমান। হৃদয়বান এবং বুদ্ধিমান একসাথে হতে হবে। মানুষ এখন ঘরের মধ্যে আবদ্ধ থাকে, সামাজিক পরিসর নেই, জায়গা নেই যেখানে নাটক হবে, গান হবে, সামাজিক মিলন হবে, খেলাধুলা হবে, বিতর্ক হবে, পাঠাগার থাকবে, সেখানে আলোচনা হবে। কিশোররা কোথায় যাবে? কিশোররা তো কোনো আনন্দের অনুষ্ঠান বা তাদের কিশোর আন্দোলনও নাই দেশে কোনো, যেগুলো আগে যে কিশোর শিশু সংগঠনগুলো ছিল, সেগুলো। খেলাঘর, হ্যাঁ, কচিকাঁচার আসর, মুকুল ফৌজ তার চাঁদের আগে। হোট, মুকুল ফৌজ, কিন্তু সেগুলোও এখন নেই। না, এক নিশ্চিহ্ন হয়ে গেছে, মানে বা অথবা আছে অন্তর্দ্বন্দ্বে নানান রকম ভাবে বিভক্ত হয়ে স্যার, রয়েছে। অন্তর্দ্বন্দ্বের কথা বলছিলেন, নির্বাচনের বিকল্প নেই তাও বলছেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আহ, এক ধরনের রেষারেষি, হানাহানি, এক ধরনের বিপরীতমুখী অবস্থান প্রতিটি বিষয়, জুলাই সনদ থেকে শুরু করে জুলাই আহ, ঘোষণাপত্র, কোনো ব্যাপারেই তারা একমত হতে পারছে না। এটা কিভাবে? না, রাজনৈতিক দল কিন্তু একমত হবে এটা এটা ঠিকও না, মানে তাদের না, বিভাজন একটা তো নির্বাচন করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, নির্বাচনের সেটার হ্যাঁ। ব্যাপারে তো না, একমত হবে। এখন দেখানো হচ্ছে রাজনীতি, আমি বলি যে রাজনীতির দল অনেক, ধারা দুটো। রাজনীতির দল তো অনেক দেখছি, ধারা দুটো এই অর্থে, একটা ধারা বুর্জোয়া ধারা, আরেকটা ধারা বুর্জোয়া ধারার বিপরীতে সমাজ পরিবর্তনের ধারা। এখন বুর্জোয়া ধারাটাই চলছে। আপনি বুর্জোয়া ধারাটার মধ্যে ধরেন যে উদারনৈতিক যে দলগুলো আছে তারা সর্বদক্ষিণেও আছে, আবার বামের প্রান্তেও আছে, কিন্তু বুর্জোয়া তারা, ঠিক আছে। আর যারা ধর্মের নিয়ে রাজনীতি করতে চায়, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, তারাও কিন্তু ওই বুর্জোয়া রাজনীতিই করে। তারাও ওই ব্যক্তিগত সম্পত্তিতে বিশ্বাস করে, মুনাফায় বিশ্বাস করে, বিদ্যমান ব্যবস্থা থেকে কি করে ধনী হওয়া যাবে, তাদেরও লক্ষ্য ওইটাই। তো এই যে উদারনৈতিক ফ্যাসিবাদ এবং ধর্মভিত্তিক ফ্যাসিবাদ, এর বিরুদ্ধে যে রাজনৈতিক শক্তি দরকার, সেটা বামপন্থীদেরই গড়ে চলার কথা। এই জন্য বামপন্থীদের যদি ঐক্যবদ্ধ হতে পারতো, যে একটা যুক্তফ্রন্ট অন্তত গঠন করতে পারতো, তাহলে তারা দৃশ্যমান হতো, মানুষ আস্থা থাকতো যে পরিবর্তন কেবল সম্ভব নয়, পরিবর্তন আমরা করতেও পারবো, মানে আমরাই করতে পারবো। তো এই ধারাটা, তার কোনো আশা দেখছেন না, বামপন্থীদের মধ্যে আশা যুক্ত? ছাড়া তো বাঁচা যাবে না। না, কিন্তু যুক্ত বামপন্থীরা, আপনি বলছেন বামপন্থীদের একটা পারছে না যুক্তফ্রন্ট বলেই তো। গঠন করা দরকার, কিন্তু তারা তো আরো বিভাজিত হচ্ছে, হ্যাঁ, সেইটা খুব আরো সত্য। আরো ভাগাভাগি আমি আশা করি যে তরুণদের ওপরে, যে তরুণরা এই বুর্জোয়া ব্যবস্থাকে মানে না, মানতে চায় না, তারা কোথায় যাবে? তারা কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন হলো না, তারা কিন্তু প্রতিক্রিয়াশীলদের দিকে ঝুঁকে পড়ছে, কেননা তাদের আস্থা নেই এই যে বুর্জোয়া রাজনীতির ওপরে। যে মুহূর্তে দেশ স্বাধীন হলো, ওই মুহূর্তে সমষ্টিগত স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল এবং পদদলিত হলো এই যে ব্যক্তিগত সে স্বপ্ন। প্রত্যেকে ভাবছে আমি কি পেলাম, প্রত্যেকে ভাবছে আমার কি লাভ হলো। সেজন্য লুটপাট, এই দখল জবরদখল, ব্যক্তিগত উন্নয়ন এবং রাজনৈতিক দলের যারা ক্ষমতায় এলো তারা নিজেদের ক্ষমতাকে কক্ষিগত করতে চাইলো, এক ব্যক্তিকে তুলে ধরতে চাইলো এবং তার আশ্রয়ে তারা সমস্ত
ক্ষমতা দখল করতে চাইল। তো এই যে সমষ্টিগত মুক্তির স্বপ্ন, সেটা ভেঙে গেছে 16ই ডিসেম্বরের পরে, দেশ যখন স্বাধীন হলো তখনই। এবং সেই ভগ্নদশা আরও চূর্ণ বিচূর্ণ হয়ে এখন আমাদেরকে ক্ষতবিক্ষত করছে। আমরা আরও রক্তাক্ত হচ্ছি, কেননা সমষ্টিগত স্বপ্নকে আমরা ধারণ করতে পারছি না। 24-এর অভ্যুত্থানের পর একটা কথা বেশ রাজনৈতিক অঙ্গনে, রাজনৈতিক পরিসরে বেশ চালু, সেটা হচ্ছে 71-এর বিপরীতে 47কে দাঁড় করানো বা 24কে দাঁড় করানো। এটা তো খুব ভ্রান্ত কথা, এটা তো খুবই অসম্ভব। ইতিহাসকে কি ওইভাবে ইচ্ছে করে বদল করা যাবে? 71কে অস্বীকার করার তো যাবেই না, 47কেও অস্বীকার করা যাবে না, কেননা 47এই তো দেশভাগ হলো এবং একটা পূর্ববঙ্গ আলাদা একটা না, অস্বীকার না, সমান্তরালে নিয়ে আসা। সমান্তরাল তো আসার প্রশ্নই নাই। চর্চার পাঠক, দর্শক, শ্রোতাদের কাছে, শ্রোতাদের জন্য আপনার কি বলার আছে? না, আমার আলাদা করে কিছু বলার নাই। যে কথা আমি বলার চেষ্টা করি, এখনও করি, এবং ওইটা বলার জন্যই নিয়োজিত আছি। সেটা হলো যে এই সমাজকে বদলাতে হবে। এই ব্যবস্থাকে মেনে নিলে আমরা ক্রমাগত হতাশ হব এবং আমরা দুর্বল হব এবং আমরা শেষ পর্যন্ত আমাদের আরও অবস্থা আরও খারাপ হবে। তাহলে কি করতে হবে? সেটার জন্য ওই যে আমি বলছি যে সমাজ পরিবর্তনের জন্য উদ্যোগী হতে হবে। তো এই জন্য আমার জ্ঞানের চর্চার দরকার হবে। কিন্তু সেই জ্ঞান হবে প্রায়োগিক জ্ঞান। প্রায়োগিক জ্ঞান অর্থ শুধু প্রয়োগ করা না, এবং আদর্শ নিরপেক্ষ নয়। জ্ঞানের চর্চা কিন্তু মানে পৃথিবীটাকে বদল করার জন্য দরকার। সভ্যতা চাইতেও সংস্কৃতি বড়, সেই জায়গায় যেতে চাই। তো সেইখানেই সেই সংস্কৃতি গড়ে তুলতে হবে আমাদেরকে। স্যার, চর্চার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তো আপনাকেও ধন্যবাদ যে আমি কিছু আপনার এই সুযোগে কিছু কথা বলার সুযোগ পেলাম। এতক্ষণ আমরা কথা বললাম অধ্যাপক, শিক্ষাবিদ এবং নতুন দিগন্ত সম্পাদক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।